আমাদের রিস্ক ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মডিউল বি, যেখানে আমরা রিস্ক আইডেন্টিফিকেশন এবং অ্যাসেসমেন্ট নিয়ে কথা বলবো। আমরা পুরো সাবজেক্টেই রিস্ক নিয়ে কথা বলবো, রিস্কের বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বলবো। সো আমরা বেসিক্যালি রিস্ক ম্যানেজমেন্টের প্রসেসটাতেই থাকবো। সো এক এক জায়গায় হয়তো এক একটাকে ফোকাস করবো। সো আমরা এই চ্যাপ্টারে আমরা রিস্ক আইডেন্টিফিকেশন এবং অ্যাসেসমেন্টে ফোকাস করতেছি। সো প্রথম কোশ্চেনটাই হলো আমার কালচার অফ রিস্ক আইডেন্টিফিকেশন। সো আমরা শুধু কালচারের কথা বলছিলাম, শুধু কালচার হলো আমার এটিটিউড, বিলিফ এবং বিহেভিয়ার, যেটা লং টাইম ধরে বিল্ড আপ হয়। রিস্ক কালচার হলো রিস্কের প্রতি কোনো একটা প্রতিষ্ঠানের এমপ্লয়ীদের এটিটিউড, বিহেভিয়ার, যেটা লং টাইম ধরে বিল্ড আপ হয়েছে। আর কালচার অফ রিস্ক আইডেন্টিফিকেশনের কালচারটা কি? রিস্ক আইডেন্টিফাই করার জন্য একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অথবা ব্যাংকের এমপ্লয়ীদের ভিতরে যে এটিটিউড, বিলিফ, বিশ্বাসটা গড়ে উঠছে, এটা হলো কালচার অফ রিস্ক আইডেন্টিফিকেশন। সো এই কালচারটা কি মানে কিভাবে বিল্ড আপ হয়? অ্যাওয়ারনেস এর মাধ্যমে। সবাই যদি অ্যাওয়ার্ড থাকে, কোনো কোনো ব্যাংক দেখবেন সবাই অ্যাওয়ার্ড, তারা রিস্কের ব্যাপারে অ্যাওয়ার্ড, তারা সব ডকুমেন্ট নেয়, তারা রিস্ক অ্যারাইজ হলে এটা মিটিগেট করার চেষ্টা করে, প্রপার মেজারমেন্ট নেয়। এটা হলো অ্যাওয়ারনেস একটা পার্ট। আমার কোলাবোরেশন থাকা লাগবে সবার ভিতরে। কোলাবোরেশন না থাকলে হবে না। হেড অফিস ব্রাঞ্চের ভিতরে কোলাবোরেশন থাকতে হবে। ব্রাঞ্চের আবার এক ডিপার্টমেন্টের সাথে আরেক ডিপার্টমেন্টের কোলাবোরেশন থাকা লাগবে। অ্যাকাউন্টেবল থাকা লাগবে। আমি একটা জিনিস, আমি লোন দিলাম, আমি এইচওবির কথা বলছি, এইচওবি যদি অ্যাকাউন্টেবল থাকে, তুমি যে কাস্টমার আনবা, যে কাস্টমারকে লোন দিবা, ডিসিশনে আমরা হয়তো জড়িত থাকবো, বাট ওই কাস্টমার যদি ডিফল্ট হয়ে রিকভারি দায়িত্ব তোমার উপর থাকবে, তার মানে এটা অ্যাকাউন্টেবিলিটি থাকা লাগবে। সো এটা একটা রিস্ক কালচার আইডেন্টিফিকেশনের একটা পার্ট। টুলস এন্ড প্রসেস আমরা অ্যাপ্লাই করব আমার রিস্ক আইডেন্টিফিকেশনের জন্য। স্টেপস ইন রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস। আমার রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসটা আমরা অনেক আগে আলোচনা করে ফেলছি। আমার স্টেপগুলো কি কি? আমার রিস্ক আইডেন্টিফিকেশন প্রথম ফার্স্ট স্টেপ। আমি রিস্কগুলো আইডেন্টিফাই করব। 2 নম্বর হলো রিস্ক মেজারমেন্ট করব। মেজারমেন্ট মানে কি? আমার কতটুকু লস হইতে পারে, সরি, তো কতটুকু রিস্ক। আমার রিস্ক মেজারমেন্টের মূল কথা হইলো, আমার কতটুকু রিস্ক। সো রিস্ক মেজারমেন্টের মূল কথা হলো আমার আমি আমি ওই ঘটনা যদি ঘটে, রিস্ক যদি অ্যারাইজ হয়, কোনো ঘটনা যদি ঘটে, আমার কতটুকু লস হতে পারে, এটা হলো আমার রিস্ক মেজারমেন্টের মূল কথা। রিস্ক মিটিগেশনের মূল কথা হলো আমার আমি শুরুতে কি করলাম? রিস্কটা আইডেন্টিফাই করলাম যে আমার রিস্ক কি। আইডেন্টিফাই করলাম ক্রেডিট রিস্ক। আমি লোন দিলে ক্রেডিট রিস্ক অ্যারাইজ হতে পারে, আমি এটা আইডেন্টিফাই করলাম। আমি ক্রেডিট রিস্ক দিয়ে বোঝাচ্ছি, আমি আবারও বলতেছি, লোন দিলে আমার ক্রেডিট রিস্ক অ্যারাইজ হতে পারে, এটা হলো আমার আইডেন্টিফিকেশনের পার্ট। মেজারমেন্টের পার্ট হলো আমার রিস্কটা হলো 20%। আমি যদি লোন দিই, এটা আমার 20% লস হওয়ার চান্স আছে, এটা হলো মেজারমেন্ট। 3 নম্বর হলো মিটিগেশন। তো 20%কে মিটিগেট করে আমি 2% কিভাবে আনবো? আমি তার কাছ থেকে কোলাটারাল নিব, কথার কথা কোলাটারাল নিব। মিটিগেশন করলাম। রিস্ক প্রাইসিং করব আমি, তাহলে তাকে আমি 2% নিয়ে আসছি, তো 2% রিস্কের জন্য তাকে ইন্টারেস্ট রেট কি 12% চার্জ করবো না 13% চার্জ করবো? এটা ডিপেন্ড করবে তার রিস্কিনেসের উপরে। সে যদি আমার কাছে রিস্কি বেশি মনে হয়, তখন আমি তাকে 13% চার্জ করবো। আর তাকে যদি আমার রিস্কি কম মনে হয়, আমি 12% চার্জ করবো। রিস্ক মনিটরিং এন্ড কন্ট্রোল। আমি ধরেন 2%, আমি ঠিক আছে বুঝছি তার ডিফল্ট হওয়ার চান্স 2%, তাকে আমি 13% চার্জ করলাম, তাকে লোন দিয়ে দিলাম, 100 টাকা লোন দিয়ে দিলাম। সো দেওয়ার পরেই শেষ না, তাকে আমি কি করতে হবে? মনিটর করতে হবে, কন্ট্রোল করতে হবে। আমার সেই লোনটা রিপে করতেছে কিনা, ঠিকভাবে রিপে করতেছে কিনা ওইটা দেখবো, তার বিজনেস ঠিকভাবে রান করতেছে কিনা ওইটা আমি মনিটর করবো, ঠিক আছে। মেথড ফর আইডেন্টিফাইং ব্যাংকিং রিস্ক। আমার অ্যাজ পার বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী আমি কি কি মেথড অ্যাপ্লাই করে আমি ব্যাংকিং রিস্কটা আইডেন্টিফাই করবো? প্রথম হলো রিস্ক রেজিস্টার। আমি শুরুতে রিস্ক একটা রেজিস্টার রাখবো, ঠিক আছে। রিস্ক রেজিস্টারে কি থাকবো? লিখে রাখবো, ঠিক আছে। রিস্ক রেজিস্টারটা মানে কি? রিটেন ডকুমেন্ট হবে, রিটেন ডকুমেন্ট হবে। 2 নম্বর রিস্ক অ্যাসেসমেন্ট করে থাকবো আমি আমি লাইকলিহুড এন্ড ইম্প্যাক্ট। আমার রিস্ক ঘটনা ঘটার সম্ভাবনা কত, প্রবাবিলিটি কত, প্রবাবিলিটি মানে পার্সেন্টেজ দিয়ে প্রবাবিলিটি মেজার করব। আর ইম্প্যাক্ট হইলে কত লস হতে পারে, রিস্কটা যদি অ্যারাইজ হয় কত লস হইতে পারে, ঠিক আছে, কত লস হইতে পারে এটা আমি মেজার করবো। কি রিস্ক ইন্ডিকেটর? আমি বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী মেথড ফর আইডেন্টিফাইং ব্যাংকিং রিস্ক মেথড আইডেন্টিফাই করার জন্য আমি কি করব? কি রিস্ক ইন্ডিকেটর গুলো দেখবো? আমি আমি আসলে কি কি রিস্ক আমার ব্যাংক ফেস করে থাকে। আমরা সবাই জানি যে আমার সিগন্যাল অফ প্রোটেক্টিং থ্রেট, যেমন ধরেন কি রিস্ক ইন্ডিকেটর কিভাবে বোঝা যায়? কোনো একটা কাস্টমার যদি একটা ইনস্ট্রুমেন্ট না দেয়, আমার কোনো কাস্টমার যদি একটা ইনস্ট্রুমেন্ট না দেয়, তার মানে ধরে নিতে হবে সে পরবর্তী ইনস্ট্রুমেন্ট নাও দিতে পারে। সো আমার ইন্ডিকেটর, আমি কিন্তু ইন্ডিকেশন পাইলাম, সিগন্যাল পাইলাম, সে লোন ডিফল্ট হতে পারে।
আমি যে সফটওয়্যার ইউজ করি সফটওয়্যারে কেউ ব্রিচ করতে যাচ্ছে, কেউ হিট করতে যাচ্ছে, আমার সফটওয়্যারকে আমার অ্যাক্সেস নিতে চাচ্ছে। যখন আমি সিগন্যাল পাইলাম, আমি দুইটা অ্যাটেম্প নিচ্ছে, সে দুইটা অ্যাটেম্প নিচ্ছে, তার মানে সে আমাকে ব্রিচ করার চান্স আছে, সো আমি ফায়ারওয়াল স্ট্রং করব। সো এটা হলো ইন্ডিকেটর। কি রিস্ক ইন্ডিকেটর গুলো আমি আইডেন্টিফাই করব। হিস্ট্রিক্যাল ডেটা অ্যানালাইসিস, হিস্ট্রিক্যালি আসলে আমি ডেটা অ্যানালাইসিস করব। তো কিভাবে করব? ক্রেডিট রিস্কের ক্ষেত্রে আমি সিএবি দেখব, যে সে হিস্ট্রিক্যালি আসলে লোন রিপে ঠিকভাবে করে কিনা। তো এইভাবে আমি কি করব, আমি আইডেন্টিফাই করে থাকবো রিস্কগুলোকে। আরো আছে বাংলাদেশ ব্যাংক অনুযায়ী স্ট্রেস টেস্টিং করবো। আমরা স্ট্রেস টেস্টিং এর সাথে সবাই পরিচিত, ঠিক আছে। স্ট্রেস টেস্টিং করার চেষ্টা করবো, যে কি স্ট্রেস টেস্টিং হতে পারে কাস্টমারের ক্রেডিট রিস্কের ক্ষেত্রে যদি আমি আলোচনা করি, ক্রেডিট রিস্কের ক্ষেত্রে যদি আলোচনা করি, কাস্টমারের আমি সেলস কমাই দিব, সেলস আমি 20% কমাই দিব। 20% কমাই আমি দেখবো তার ক্যাশ ফ্লোর কি অবস্থা হয়, লোন রিপেমেন্ট সে করতে পারবে কিনা, তার ব্যবসার কি অবস্থা দাঁড়ায়। তো এইভাবে আমি কাস্টমারের স্ট্রেস টেস্টিং করতে পারি, আমার নিজের স্ট্রেস টেস্টিং করতে পারি, যে আমি টিকে থাকবো কিনা, আমার লোন ডিফল্ট পরিমাণ, এখন আমার এনপিএল হইলো 10%, যে এনপিএল যদি 20% চলে যায় আমি টিকে থাকবো কিনা, আমার আমার মানুষের টাকা ফেরত দিতে পারবো কিনা, আমি এইভাবে স্ট্রেস টেস্ট করে দেখবো, ঠিক আছে, আমি টিকে থাকবো কিনা। আর একটু যদি ডিটেল বলি, স্ট্রেস টেস্টিং মানে হলো আমি হাইপোথেটিক্যাল সিনারিও নিব। স্ট্রেস টেস্টিং এর মূল কথা হলো আমি ধারণা করব, ধারণা, হ্যাঁ, উম, ধারণা করব, ধারণা করব। ধারণা থেকে আমি আমি বোঝার চেষ্টা করব যে আমি টিকে থাকবো কিনা। ধারণাটা কি? যে আমার এনপিএল হলো এখন আছে 10%, এনপিএল যদি আমার 20%-এ চলে যায় আমি টিকে থাকবো কিনা, আমি এটা অ্যানালাইসিস করবো স্ট্রেস টেস্টিং এর মাধ্যমে। সিনারিও অ্যানালাইসিস করব। সিনারিও সিনারিও মানে কি, আমরা বলি না সিনারিও মানে কি? ধরেন আমি বান্দরবনে গেলাম, বান্দরবনে কেন গেছি? সিনারিও দেখতে গেছি। কি কি সিনারিও? সবুজ সিনারিও। লাস্ট টাইম আমরা 3 ফ্রেন্ড গেছিলাম বান্দরবনে, 3 ফ্রেন্ড, আমরা খুব মজা করছি, প্রচুর ম্যাক পাইছিলাম। তো আমরা সিনারি, মানে এমন ছিল, ধরেন আমরা শহর থেকে যে আমরা গেছিলাম, সো ইয়াতে সাইড গুলাতে পুরো ম্যাগে ডাকা ছিল। তো সিনারিও ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে সিনারিওটা কিরকম, সিনারিও অ্যানালাইসিস কিরকম আমার, আমার সিনারিওটা কিরকম হতে পারে। আমার ধরেন ইন্টারেস্ট রেট 9.6 ছিল, 9% ছিল নেনিং রেট, 6% ছিল আমার বোরিং রেট। তো সিনারিও অ্যানালাইসিস বলতেছে তুমি এটা কাজ করো, তুমি এটাকে সিনারিও চেঞ্জ করে দাও। যেটা পরবর্তীতে হয়েছিল, যে আমার আমার ইন্টার লেন্ডিং রেট হয়ে গেছিল 12%, বোরিং রেট হয়ে গেছিল 9%। তো সিনারি চেঞ্জ করে আমি বোঝার চেষ্টা করবো আমি টিকে থাকবো কিনা মার্কেটে। সো এটা হলো সিনারি অ্যানালাইসিসের পার্ট, এটা হলো আমার রিস্ক আইডেন্টিফাইয়ের একটা পার্ট। এক্সটার্নাল রিপোর্ট, আমি কি করব, এক্সটার্নাল রিপোর্ট নিব। আমার পেপার থেকে নিতে পারি, ওয়ার্ল্ড ব্যাংক বিভিন্ন রিপোর্ট পাবলিশ করে, ঠিক আছে, এটা জলবায়ু নিয়ে পাবলিশ করে, অথবা আমার কি যুদ্ধ নিয়ে পাবলিশ করে। সো এক্সটার্নাল রিপোর্টগুলো আমি অ্যানালাইসিস করে বোঝার চেষ্টা করবো এটা আমার উপর কেমন ইফেক্ট করতে পারে, আমার এক্সট্রা কিরকম হতে পারে। তো এই 7টা মেথডে আমি কি করব, আইডেন্টিফাই করার চেষ্টা করবো আমার রিস্ক গুলাকে। ক্যাটাগরাইজেশন অফ রিস্ক, ম্যানেজারিয়াল ভার্সাস ফাংশনাল পার্সপেক্টিভ। আমি রিস্ক গুলাকে ক্যাটাগরাইজ করব, ঠিক আছে, ম্যানেজারিয়াল পার্সপেক্টিভে আর ফাংশনাল পার্সপেক্টিভে। তো আমি শুরুতে ম্যানেজারাল পার্সপেক্টিভে রিস্ক ক্যাটাগরাইজ করি। রিস্ক টু অ্যাভয়েড, আমি কিছু রিস্ক আছে অ্যাভয়েড করতে পারি। রিস্ক টু ট্রান্সফার, আমি ইন্স্যুরেন্সের মাধ্যমে ট্রান্সফার করতে পারি। রিস্ক টু অ্যাক্টিভলি ম্যানেজ, আমি অ্যাক্টিভলি ম্যানেজ করতে পারি, ক্রেডিট রিস্ক, মার্কেট রিস্ক, অপারেশনাল রিস্ক। এটা হলো ম্যানেজারিয়াল পার্সপেক্টিভে, টপ ম্যানেজমেন্টের পার্সপেক্টিভ। ফাংশনাল পার্সপেক্টিভে আমি কি করি, আমার ফাইন্যান্সিয়াল রিস্ক গুলো, ক্রেডিট রিস্ক, মার্কেট রিস্ক, অপারেশন রিস্ক গুলো আমার চলে আসে ফাংশনাল পার্সপেক্টিভে। নন ফাইন্যান্সিয়াল রিস্ক গুলো আসে হলো আমার অপারেশন রিস্ক, কমপ্লায়েন্স রিস্ক, ফ্রড রিস্ক, রেপুটেশন রিস্ক। সো এই হলো আমার ক্যাটাগরি, রিস্ক ক্যাটাগরাইজেশন, এটা একটা ডিফারেন্ট টার্ম, আমার এভাবে আমি মনে রাখবো। স্লাইড দেখা যাচ্ছে? জি জি স্যার স্যার দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। জি। এবার আমরা সহজ একটা পড়ায় চলে আসছি, টাইপ অফ ফাইন্যান্সিয়াল রিস্ক। আমি সহজ কথায় বলি, ফাইন্যান্সিয়াল রিস্ক হলো যে রিস্ক অ্যারাইজ হইলে ফাইন্যান্সিয়াল লস হয়। আমার যে রিস্ক অ্যারাইজ হইলে ফাইন্যান্সিয়াল লস হয়, ওইটা হলো আমার ফাইন্যান্সিয়াল রিস্ক। তো কি রিস্ক অ্যারাইজ হলে ফাইন্যান্সিয়াল লস হয়? ক্রেডিট রিস্ক। আমি যদি লোন দিলাম কাউকে 100 টাকা, আমার সে যদি টাকা ফেরত না দেয়, আমার ফাইন্যান্সিয়াল লস হবে, টাকা লস হবে। মার্কেট রিস্ক, আমি শেয়ার কিনছি, আমি বলছি না 200 কোটি টাকা অন এভারেজ প্রত্যেকটা ব্যাংকের শেয়ারে মার্কেট ইনভেস্টমেন্ট আছে। এই 200 কোটি টাকার মার্কেট ভ্যালু যদি ধরেন 100 কোটিতে নেমে যায়, তার মানে আমার 100 কোটি টাকা লস, এটা মার্কেট রিস্কের কারণে হয়েছে, মার্কেটে শেয়ারের দাম কমে যাওয়ার ফলে হয়েছে। লিকুইডিটি রিস্ক, আমার আমি যদি সিআরআর এসএলআর ঠিকভাবে না রাখি, আমার বাংলাদেশ ব্যাংক আমাকে পেনাল্টি করবে, এটা আমার লিকুইডিটি রিস্কের ভিতরে পড়ে। অপারেশনাল রিস্ক, আমার যদি আগুন যদি লাগে, তাহলে আমার কি হয়, আগুন পড়ে যায়, আমার ডকুমেন্ট পড়ে যায়, কম্পিউটার পড়ে যায়, আমার এটা ফাইন্যান্সিয়াল লস হয়, এটা হলো আমার
ফাইন্যান্সিয়াল রিস্ক। এবারে সেই নন ফাইন্যান্সিয়াল রিস্ক, তার মানে কি আমার টাকা লস হয় না, টাকা লস হয় না। টাকা লস হয় না কিসের ক্ষেত্রে? আমার রেপুটেশনের রিস্কের ক্ষেত্রে। তো আজকে ধরেন কোনো ব্যাংকের এটিএম বুথে চুরি হয়েছে, এটিএম বুথে চুরি হয়েছে, নর্মালি এটা পেপারে চলে আসছে, এটা কিন্তু ওদের রেপুটেশন নষ্ট হয় যে সেই এটিএম বুথে সিকিউরিটি দিতে পারে না। তো এটা আমার নন ফাইন্যান্সিয়াল রিস্ক, রেপুটেশন রিস্ক। পেপারে আসাটা রেপুটেশন রিস্ক। টাকা থেকে যে টাকা নিয়ে গেছে এটিএম বুথ থেকে, এটা আমার ফাইন্যান্সিয়াল লস, বাট আমার পেপারে যে আসছে এটা হলো নন ফাইন্যান্সিয়াল রিস্ক। এখানে একটা কথা বলি, আমার নন ফাইন্যান্সিয়াল রিস্ক গুলা টুডে অথবা টুমোরো এটা ফাইন্যান্সিয়াল রিস্কে টার্ন করে। আমার রেপুটেশন যদি ড্যামেজ হয়, কাস্টমার আমার ব্রাঞ্চে আসবে না, টাকা রাখবে না, তার মানে আমার ফাইন্যান্সিয়াল লস হবে। ইনডাইরেক্টলি আমার এটা ফাইন্যান্সিয়াল লসের ভিতরেই পড়ে। রেগুলেটরি কমপ্লায়েন্স, আমি যদি বাংলাদেশ ব্যাংকের কমপ্লায়েন্স না মানি তাহলে কি হবে? বাংলাদেশ ব্যাংক আমাকে চিঠি দিবে, লেটার দিবে, তাই না? শোকজ করবে। লেটার যদি দেয় তাহলে এটা নন ফাইন্যান্সিয়াল রিস্ক। আর যদি সে আমাকে পেনাল্টি করে, যদি সে আমাকে পেনাল্টি করে দেয়, পেনাল্টি করলে কিন্তু এটা ফাইন্যান্সিয়াল রিস্কের ভিতরে পড়ে। অপারেশনাল ইফিসিয়েন্সি, আমার অপারেশনাল ইফিসিয়েন্সি যদি না থাকে, আমি ধরেন একটা অ্যাকাউন্ট ওপেন করতে আমি কি করতেছি, আমি 30 মিনিট লাগাচ্ছি, আমার ইফিসিয়েন্টলি আমার কাস্টমার অ্যাকাউন্ট ওপেনিং অফিসার আমার অপারেশনটা করতে পারতেছে না, এটা হলো অপারেশনাল ইফিসিয়েন্সি কম। সো এটা আমার কিন্তু ডাইরেক্টলি আমার ফাইন্যান্সিয়াল লস হচ্ছে না, বাট এটা কিন্তু আমার লস, ওয়ান কাইন্ড অফ লস। সাইবার সিকিউরিটি, আমার কেউ আমার আমার যে সফটওয়্যারটা আমি ইউজ করি ওটা সিকিউরিটি থ্রেট থাকে, তাহলে এটা সাইবার সিকিউরিটি আমার আমার লস। যদি সে টাকা চুরি করে নিয়ে যায়, টাকা নিয়ে গেলে আমার ফাইন্যান্সিয়াল রিস্ক, টাকা যদি নিয়ে যায় ফাইন্যান্সিয়াল রিস্ক। আর যদি আমি থ্রেডের ভিতরে থাকি, আমার সাইবার সিকিউরিটি যদি ব্রিচ করে, টাকা নিতে পারে না, এবার ব্রিচ করে ফেলছে, ওটা আমার হলো নন ফাইন্যান্সিয়াল রিস্ক। এনভায়রনমেন্টাল সোশ্যাল ফ্যাক্টর, আমি যদি ধরেন লোন দিলাম কাউকে, কাস্টমারকে লোন দিলাম, সে কি করতেছে? টক্সিক জিনিস নদীতে ফেলতেছে। সো এটা আমার ডাইরেক্টলি আমি আমার সমস্যা হচ্ছে না, বাট আমার এটা পেপার পত্রিকায় চলে আসে, অথবা আমি কিন্তু সমাজের ক্ষতি করতেছি। সো এটা আমার কিন্তু নন ফাইন্যান্সিয়াল রিস্কের ভিতরে পড়ে। লিগ্যাল এবং লিটিগেশন রিস্ক, কেউ যদি আমি ব্যাংকে মানুষকে লোন দেয়, লোন না দিলে মামলা করে ব্যাংকের নামে, কি মামলা হয় না? হয়। কাস্টমার কিন্তু ব্যাংকের নামে অনেক সময় মামলা করে, কোনো কারণে করতে পারে আর কি। ঠিক আছে, এটা হলো আমার লিগ্যাল রিস্ক। অথবা ব্যাংকে দেখা গেলো কি, লোন দেওয়ার ক্ষেত্রে এমন কাস্টমারকে লোন দিল যে কাস্টমার কি করতেছে? পরিবেশের ক্ষতি করতেছে, সো ব্যাংকের নামে গভর্নমেন্ট কিন্তু মামলা করে। সো এটা হলো লিটিগেশন রিস্ক। সো এই ছিল আমার 6টা নন ফাইন্যান্সিয়াল রিস্ক। এখানে একটা টেকনিক বলে দিই আপনাদেরকে। আপনার যদি বলেন ফাইন্যান্সিয়াল রিস্ক কয়টা পড়ছি আমরা, ফাইন্যান্সিয়াল রিস্ক হলো আমার, ফাইন্যান্সিয়াল রিস্ক আমরা 4টা পড়ছি। যদি ফাইন্যান্সিয়াল রিস্কের 7 নাম্বার থাকে, বলো যে আপনি ফাইন্যান্সিয়াল রিস্ক গুলো ব্যাংকের ডিফাইন করেন, এবং ওইটা যদি 7 নাম্বার দিয়ে দেয়, অবশ্যই আপনি কি করবেন? আপনি নন ফাইন্যান্সিয়ালের 4-5টা ওইখানে লিখে দিবেন, এবং বলবেন যে এটা হইলে আমার সাইবার সিকিউরিটি হলে আমার টাকা, আমার রেপুটেশন নষ্ট হলে, আমার কাস্টমার রেপুটেশন নষ্ট হলে কি হয়? আমার কাস্টমার ব্যাংকে আসে না, এখানে আমার ফাইন্যান্সিয়াল লস অ্যারাইজ হয়। রেগুলেটরি কমপ্লায়েন্স না হলে বাংলাদেশ ব্যাংক পেনাল্টি করে, ফাইন্যান্সিয়াল লস হয়। অপারেশনাল এফিসিয়েন্সি না থাকলে আমার কি হয়? আমার বেশি এমপ্লয়ি নিয়োগ দেওয়ার দরকার হয়, সো আমার ফাইন্যান্সিয়াল লস হয়। সাইবার সিকিউরিটি, আমার সিকিউরিটি ব্রিচ করে টাকা নিয়ে গেলে আমার ফাইন্যান্সিয়াল লস হয়। ওইভাবে ডাইরেক্ট আপনি, আমি যেভাবে বললাম এইভাবে আপনি টাকাতে কনভার্ট করে নিয়ে আসবেন গল্পটা। ঠিক আছে, আপনার নদীর গল্প, আহ, গরুর রচনা আসলে আপনি নদীর গল্প লিখে দেবেন যে গরুকে নদীতে নামাইছি, তারপর নদী দিয়ে লেখা শুরু করবেন। সো আমরা এখন চলে যাচ্ছি রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেস কি, স্টেপ গুলা কি কি, রিস্ক অ্যাসেসমেন্টের প্রসেস কি এবং স্টেপ গুলা কি কি। আমরা এই চ্যাপ্টারে কিন্তু রিস্ক আইডেন্টিফিকেশন নিয়ে কথা বলছি, রিস্ক আইডেন্টিফিকেশন নিয়ে কথা বলছি, রিস্ক অ্যাসেসমেন্ট নিয়ে কথা বলছি। তো রিস্ক অ্যাসেসমেন্টের প্রসেস কি, আমি রিস্কটা কিভাবে অ্যাসেস করব? অ্যাসেসমেন্ট মানে কি? মেজার করা, মাপা। ঠিক আছে, মাপা কি মাপবো? লস পরিমাপ করবো, যে ঘটনা ঘটলে কত টাকা লস হতে পারে। সেটার স্টেপস গুলা কি কি? শুরুতে আমি আইডেন্টিফাই করব যে আমার কি রিস্ক অ্যারাইজ হতে পারে, কি রিস্ক অ্যারাইজ হতে পারে, আমি আইডেন্টিফাই করব। তারপর রিস্ক অ্যানালাইসিস করব, এটা অ্যারাইজ হলে আমার কত টাকা লস হতে পারে। রিস্ক ইভালুয়েট করব, তারপর আমি রিস্ক মিটিগেট করার চেষ্টা করব, মনিটরিং এবং রিভিউ করব। এটা হলো অ্যাসেসমেন্টের প্রসেস। তারপর কোশ্চেন থাকতে পারে, অ্যাসেসমেন্টে তো শুধু আমি কি, মানে লস কত হয়ে আমি ওইটা পরিমাপ করবো, কিন্তু ওইটা পরিমাপ করতে গিয়ে আমার কিন্তু রিস্ক আইডেন্টিফিকেশন চলে আসতেছে। ঠিক আছে, এবং মনিটরিং রিভিউ চলে আসতেছে। এখানে আমরা চলে যাচ্ছি শর্ট অ্যানালাইসিস এবং প্যাসেল অ্যানালাইসিস। শর্ট অ্যানালাইসিস আমরা সবাই জানি স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। ঠিক আছে, তো শর্ট অ্যানালাইসিসের মূল কথা হলো আমার আমার ইন্টারনাল স্ট্রেংথ, উইকনেস হলো, এই দুইটা হলো আমার এই 1 নাম্বার, এবং 2 নাম্বার হলো আমার ইন্টারনাল ইস্যু, এই দুইটা হলো আমার ইন্টারনাল ইস্যু। ঠিক আছে, আর এক্সটার্নাল ইস্যু কোনগুলা? এক্সটার্নাল ইস্যু হলো আমার অপরচুনিটি এবং থ্রেট। তাহলে এই প্রথম দুইটা হলো আমার ইন্টারনাল,
স্ট্রেংথ এবং উইকনেস, আর এই দুইটা হলো আমার এক্সটার্নাল ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। আমি এটা কিভাবে আমি শর্ট অ্যানালাইসিস করে থাকবো, কোয়ালিটেটিভ অ্যানালাইসিস মাধ্যমে, প্রজেক্ট এবং গোল ওরিয়েন্টেড এর মাধ্যমে। কোয়ালিটেটিভ অ্যানালাইসিস কিভাবে করব আমি, এখানে কোনো নাম্বার থাকবে না, নো নাম্বার। আমি এখানে বলবো আমার স্ট্রেংথ গুলো কি কি বলবো, উইকনেস গুলো কি কি বলবো। স্ট্রেংথ কি, আমার স্ট্রেংথ হলো আমি আমার একটা ব্যাংকের স্ট্রেংথ কি হতে পারে, আমার ডিপোজিট ভালো, আমার রেপুটেশন ভালো, ঠিক আছে, আমার কাস্টমার বেস ভালো, এনপিএল কম, এগুলো আমার স্ট্রেংথ। উইকনেস কি হতে পারে, আমার এমপ্লয়িরা অনেস্ট না, এমপ্লয়ি শর্টেজ আছে, রুলস রেগুলেশনের সমস্যা আছে, এগুলো আমার উইকনেস হতে পারে। অপরচুনিটি কি, অপরচুনিটি হলো বাকিরা টেকনোলজি কি অ্যাডভান্স না, টেকনোলজিক্যালি অ্যাডভান্স না, এটা আমার জন্য অপরচুনিটি হতে পারে। থ্রেট কি হতে পারে, আমি যে সফটওয়্যার ইউজ করতেছি, সফটওয়্যার আমার আমার কেউ হ্যাক করতে পারে, এটা আমার থ্রেট হতে পারে। ঠিক আছে। ইউজেস কি, আমি কেন শর্ট অ্যানালাইসিস করব, এটা কেন দরকার, আপনার মনে কোশ্চেন জাগতে পারে। আন্ডারস্ট্যান্ড দ্য কম্পিটিটিভ পজিশন এন্ড ইন্টারনাল ক্যাপাবিলিটি। আমি শর্ট অ্যানালাইসিস কেন করতেছি, আমি কম্পিটিটিভ পজিশন, আমি কম্পিটিটররা তাদের আমার অপরচুনিটি এবং থ্রেট কিভাবে চিন্তা করব, কম্পিটিটররা কিরকম অবস্থায় আছে ওইটার মাধ্যমে আমি বুঝতে পারি আমার অপরচুনিটি গুলা কি কি, আমার থ্রেট গুলা কি কি। আর ইন্টারনাল ক্যাপাবিলিটি আমি কিভাবে বুঝি, আমি স্ট্রেংথ এবং উইকনেস এর মাধ্যমে ইন্টারনাল ক্যাপাবিলিটি বুঝি। আপনার লাস্টে কোশ্চেন রাখতে পারে, আমি এগুলো বুঝা লাভ কি, এগুলো বুঝা লাভ আমি ডিসিশন মেকিং এ আমার হেল্প, ডিসিশন মেকিং এ হেল্প। কি ডিসিশন, আমি যে যে সাইডে স্ট্রং, আমি যে সাইডে স্ট্রং ওই সাইডে আমি কি করব, ওই কাজে আমি করব। আমার স্ট্রেংথ আছে আমি ক্রেডিট রিস্ক ভালো অ্যানালাইসিস করতে পারি, সো আমি সব টাকা ক্রেডিটে দিব। ঠিক আছে। সো আমি যদি মার্কেট রিস্ক ভালো অ্যানালাইসিস করতে পারি, শেয়ার মার্কেট ভালো বুঝি, আমি তাহলে শেয়ারে ইনভেস্ট করব। উইকনেস, উইকনেস হলো আমি কি পারি না, আমি শেয়ার অ্যানালিসিস করতে পারি না, সো আমি শেয়ারে ইনভেস্ট করব না। ঠিক আছে। সো আমার ডিসিশন মেকিং এ হেল্প করে আমার শর্ট অ্যানালাইসিস। কার কোনো প্রবলেম? একটা এক্সাম্পল দিয়ে বুঝাইছে, আমি এক্সাম্পল অলরেডি দিছি, এখানে ওরা কি বলছে দেখি তো একটু। ব্যাংক অ্যাস এ স্ট্রং কাস্টমার সার্ভিস বার্স কম্পিটিটিভ কম্পিটিটর থ্রেট। আমার স্ট্রং কাস্টমার সার্ভিস যদি হয়, আমি আমার কাস্টমার সার্ভিস যদি আমি স্ট্রং হই, তাহলে আমি রিটেল কাস্টমারকে ফোকাস করব। আর যদি আমি কাস্টমার সার্ভিস স্ট্রং না করি, আমার এমপ্লয়ি যদি ওই পরিমাণে না থাকে, তাহলে আমি কর্পোরেটকে ফোকাস করব, ফিউ কাস্টমারকে ভালো সার্ভিস দিই, ফিউ কাস্টমারকে ভালো সার্ভিস দিই। ঠিক আছে। তাহলে পেসেলটা কি, এটা হলো আমি ফোকাস করতেছি, এটার মিনিংটা হলো আমার পলিটিক্যাল, ইকোনমিক্যাল, সোশ্যাল, টেকনোলজিক্যাল, লিগেল এবং এনভায়রনমেন্টাল। আমি একটু পেছন থেকে আসি। শর্ট অ্যানালাইসিসে আমি কি আলোচনা করছি, আমি ইন্টারনাল ইস্যুগুলো আলোচনা করছি এবং এক্সটার্নাল গুলো আলোচনা করছি। এর বাইরেও কিছু ফ্যাক্টর আছে যেগুলো আমাকে এফেক্ট করে। কি ফ্যাক্টর আমাকে এফেক্ট করে, আমার পলিটিক্যাল ফ্যাক্টর আমাকে এফেক্ট করে, আমার ইকোনমিক ফ্যাক্টর এফেক্ট করে, সোশ্যাল, টেকনোলজিক্যাল, লিগেল এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আমাকে এফেক্ট করে। ঠিক আছে, কম্পিটিটরের বাইরে। এইগুলা কিন্তু সবগুলাই হলো আউট অফ কম্পিটিটর, কম্পিটিটরের বাইরেও এই ইস্যুগুলো আমার বিজনেসে এফেক্ট করে থাকে। ঠিক আছে। তো পলিটিক্যাল, আমি জানি পলিটিক্যাল, ধরেন আমার আওয়ামী লীগ গভর্নমেন্ট আসলে একরকম, বিএনপি আসলে একরকম, পলিটিক্যাল ইনস্টেবিলিটি হলে আমার আমার এফেক্ট করে। আমার ইকোনমি যদি গ্রো করে, একটা সময় ছিল আমার ইকোনমি জিডিপি গ্রো করতো 7.2% হারে, এখন জিডিপি নেমে গেছে 6%। সো আমার কিন্তু একইভাবে গ্রো করতেছে না, আমার বিজনেস এফেক্ট করতেছে। সোশ্যাল ইফেক্ট আছে, টেকনোলজি, আমার সবাই যদি ধরেন, এখন আমি ব্যাংকগুলো, আমি টেকনোলজির ব্যাপারে আসি, সবাই আমার কি করতেছে, অ্যাপ অ্যাপ্লাই করতেছে, হ্যাঁ, অ্যাপের মাধ্যমে ট্রান্সফার করতেছে। একটা সময় কিন্তু ইন্টারনেট ব্যাংকিং থেকে এখন অ্যাপ আসছে। আমি কিন্তু যেমন মার্কেন্টাইল ব্যাংকের রেইনবো ইউজ করি, আমি ব্র্যাক ব্যাংকের আস্থা ইউজ করি, অ্যাপ ইউজ করি, আমার কিন্তু এখন আমি ডেস্কটপে যাই না, ইন্টারনেট ব্যাংকিং এ যাওয়ার দরকার হয় না। কিন্তু সবাই যেহেতু আমার টেকনোলজিক্যালি সবাই যেহেতু সাউন্ড হয়ে গেছে, সবাই অ্যাপ্লাই করতেছে বলে, ইউজ করতেছে বলেই কিন্তু ব্যাংকগুলো অ্যাপ চালু করতেছে, সো এটা আমার বিজনেস এফেক্ট করতেছে। হ্যাঁ, লিগ্যাল, এনভায়রনমেন্টাল, এই ইস্যুগুলো। আমি যদি আরেকটু ডিটেলে যাই, এটা কি ফোকাস করে, এক্সটার্নাল ম্যাক্রো ফ্যাক্টর, পলিটিক্যাল, ইকোনমিক, সোশ্যাল ফ্যাক্টর গুলাকে ফোকাস করে। অ্যাপ্রোচটা কি, কিভাবে আমি কোন অ্যাপ্রোচ অ্যাপ্লাই করে, এগুলো আমি আমার কনসিডারেশনে নেই। ব্রড এবং সিস্টেমেটিক ইভালুয়েটিভ এক্সটার্নাল ফোর্সের মাধ্যমে। এটার ইউজ গুলা কি কি, অ্যান্টিসিপেটিভ রিস্ক ফ্রম রেগুলেটরি অ্যান্ড টেক চেঞ্জেস। আমি এটার ইউজটা কি, আমার এই প্যাসেলের ইউজটা কি, আমি এই এগুলোর উপর বেস করে আমি ডিসিশন নিতে পারি। আগে থেকে অ্যান্টিসিপেটেড রিস্ক আমি আমি মেজার করতে পারি, আগে থেকে আমি মেজার করতে পারি আমার কি রিস্ক অ্যারাইজ হতে পারে। এক্সাম্পল, ব্যাংক অ্যাসেস ইম্প্যাক্ট অফ নিউ ডিজিটাল ব্যাংকিং রেগুলেশন। এটা হলো পলিটিক্যাল রিস্কের আন্ডারে পড়ে। এটা কিন্তু পলিটিক্যাল রিস্ক মানে যে সবসময় বিএনপি আওয়ামী লীগ গভর্নমেন্টের রিস্ক ওইটা না।
পলিটিক্যাল রিস্কের ভিতরে পড়ে রেগুলেশন গুলো রুলস গুলো। গভর্নমেন্ট প্রতিনিয়ত রুলস চেঞ্জ করতেছে। যদি ধরেন এখনো আসে নাই, যেমন ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দিছে, তাই না? ডিজিটাল ব্যাংক যদি আসতো, বর্তমানে এক্সিস্টিং ব্যাংকগুলো কিন্তু সাফার করতো। কোন সেন্সে সাফার করতো? সে তাকেও ডিজিটাল হওয়া লাগতো, না হইলে কিন্তু মানুষ সার্ভিস নিত না তার কাছ থেকে। তো এই জিনিসগুলো আমার ব্যবসাকে এফেক্ট করতেছে। তো আমরা একটানা পড়তেছি। সো আমরা মাঝে মাঝে গল্পও করবো। আচ্ছা, আমি একটু স্লোলি যাচ্ছি, ঠিক আছে, যাতে আপনি ক্যাচ করতে পারেন। আমরা এখন চলে যাচ্ছি টাইপস এবং টেকনিক অফ রিস্ক অ্যাসেসমেন্ট। আমি রিস্ক অ্যাসেসমেন্ট, আমরা এই চ্যাপ্টারে পড়তেছি রিস্ক আইডেন্টিফিকেশন নিয়ে এবং অ্যাসেসমেন্ট নিয়ে, তাই না? তো আমরা কিন্তু রিস্ক অ্যাসেসমেন্টের স্ট্র্যাটেজি পড়ছি অলরেডি, তাই না? টাইপস এবং টেকনিক পড়ি নাই, স্ট্র্যাটেজি পড়ছি। রিস্ক অ্যাসেসমেন্টের স্ট্র্যাটেজি পড়ছি আমার যেটুকু মনে পড়ে। রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেস এবং কি স্টেপ গুলো পড়ছি, প্রসেস পড়ছি, কি স্টেপ পড়ছি, তাই না? এখানে আমার রিস্ক আইডেন্টিফিকেশন ছিল, অ্যানালাইসিস ছিল, ইভালুয়েট ছিল, মিটিগেশন ছিল, মনিটরিং ছিল। প্রসেস এবং স্টেপ, সরি, প্রসেস কি ছিল আবার আমরা মনে রাখি, প্রসেস এবং স্টেপ ছিল, প্রসেস এবং স্টেপ ছিল। এখানে আমরা পড়বো টাইপস, পড়বো টেকনিক পড়বো। আগে ছিল প্রসেস আর স্টেপ ছিল। এখানে আমরা পড়বো টাইপস এবং টেকনিক রিস্ক অ্যাসেসমেন্টের। আমরা টেকনিক কি কি অ্যাপ্লাই করি? আমি কোয়ালিটেটিভ টেকনিক অ্যানালাইসিস করে থাকি রিস্ক অ্যাসেসমেন্টের জন্য। কোয়ালিটেটিভ করি, কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ, এই দুইটা ডিফারেন্সটা কি সবাই জানেন? কোয়ান্টিটেটিভ মানে কোয়ান্টিফাই করা যায়, কাউন্ট করা যায়। আমি একটা শব্দ লিখলাম, কাউন্ট করা যায়। কোয়ান্টিটেটিভ মানে কাউন্ট করা যায়। 10, 9, 8। আমি 10 বলবো, খুব রিস্কি, এটা হলো একটু কম রিস্ক, একটু কম রিস্ক, এবার আমি কোয়ান্টিটি করতে পারি, কাউন্ট করতে পারি, ঠিক আছে? কোয়ালিটেটিভ হলো আমি বলতেছি যে হাই রিস্ক, মডারেট রিস্ক, লো রিস্ক। এটা কোয়ান্টিটিভ বলতেছে, এখানে কিন্তু কাউন্ট করি নাই, নো কাউন্ট। এখানে কোনো নাম্বার দিয়ে নেই, নো নাম্বার, নো নাম্বার। এখানে কিন্তু আমি নাম্বার ইউজ করিনি, ঠিক আছে? কন্ডিশনাল ভ্যালুয়েট্রিক্স, কন্ডিশনাল ভ্যালুয়েট্রিক্স, বার মানে হলো, বার শব্দটার সাথে আমরা সবাই পরিচিত, বাট এটা আমরা কেউ বুঝি না। ইনফ্যাক্ট আমিও এখনো, মানে আমি সিএফএ তে অনেক পড়াশোনা করছি, ফাইন্যান্সে পড়ছি, তারপর ভ্যালুয়েট্রিক্সটা আমার কাছে খুব টাফ মনে হয়। তো আপনি এত ডিটেলে যাওয়া দরকার নেই। কন্ডিশনাল ভ্যালুয়েট্রিক্স এর মূল কথা হলো এক্সট্রিম লস ইন পোর্টফোলিও। কোনো একটা ঘটনা ঘটলো, যে ঘটনার কারণে আপনার পোর্টফোলিওতে অনেক বড় ধরনের লস হয়ে গেল, এটা এটার আমি এটার মাধ্যমে আমি রিস্ক অ্যাসেসমেন্ট করে থাকি। লোন টু ভ্যালু রেশিও, আমি মেজার দ্য লেন্ডিং রিস্ক বাই লোন টু অ্যামাউন্ট অফ প্রপার্টি ভ্যালু। আমি লোন দিছি একজনকে 100 টাকা, সে যে কোনোটা লাগছে ওইটার ভ্যালু হইলো 60 টাকা। তাহলে আমার আমার সে যদি ডিফল্ট হয়, আমার কি হবে? আমার 40 টাকা লস হওয়ার চান্স আছে, যেহেতু আমি তার প্রপার্টি সেল করে আমি 60 টাকা রিকভার করতে পারবো। এটাই বলছে লোন টু ভ্যালু রেশিও। সো এটাও একটা রিস্ক অ্যাসেসমেন্ট। আমরা রিস্ক অ্যাসেসমেন্ট মানে হলো কি, আমার কত লস হইতে পারে, কত লস হইতে পারে এটা হিসাব করে থাকে, কত লস হইতে পারে এটা হিসাব করে থাকে, রাইট? ঠিক আছে। তো কত লস হইতে পারে আমি লোন টু ভ্যালু রেশিওর মাধ্যমে করতে পারি, যে আমি লোন দিচ্ছি কত টাকা আর তার প্রপার্টি ভ্যালু আছে কত টাকা। তারপরে এক্সট্রিম লসে যে ভ্যালু এট রিস্কের মাধ্যমে করতে পারি। আমি কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসের মাধ্যমে করতে পারি, কোয়ালিটেটিভ অ্যানালাইসিসের মাধ্যমে করতে পারি, ক্রেডিট অ্যানালাইসিসের মাধ্যমে করতে পারি। ক্লিয়ার? আমার কত লস হবে আমি ক্রেডিট ওয়ার্দিনেস দেখবো তার বেসড অন দ্য হিস্ট্রি, মানে হিস্ট্রি মানে সিআইবি দেখে বোঝার চেষ্টা করব, ইনকাম দেখে বোঝার চেষ্টা করব, ডেট লেভেল দেখে বোঝার চেষ্টা করব। আমরা ডিবিআই বলি না, ডিবিআই ডেট বার্ডেন রেশিও, ডিবিআর। একটা আমার এখন অবশ্য ডেট বার্ডেন রেশিও কমে গেছে, একটা সময় ছিল কেউ আমাকে ক্রেডিট কার্ড দিত না, লোন দিত না। কারণ আমার ক্রেডিট কার্ড অনেকগুলো ছিল, প্রায় 15টার মতো ক্রেডিট কার্ড ছিল, আর লোন ছিল, আমার হাউস লোন ছিল, আমার পার্সোনাল লোন ছিল। সো আমাদের ব্যাংকারদের সবার লোন থাকে, অনেকেরই লোন থাকে, এটা একটা কমন জিনিস। আমার ডিবিআর হাই ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আমি কভার করতে পারছি। আমার ক্রেডিট কার্ড আছে এখন আমার 3টা, হোম লোন আছে, আর পার্সোনাল লোন নাই, এটাও জিরো হয়ে গেছে। সো এই টাইপস এবং টেকনিক অ্যাপ্লাই করে আমি কি করতে পারি? আমি রিস্ক অ্যাসেসমেন্ট করতে পারি। সো এখানে আমরা টাইপস অফ টেকনিক শিখছিলাম, আগের বার আমরা শিখছিলাম কি, প্রসেস এবং আমার স্টেপস গুলা। সো আমরা একটা থেকে একটা আলাদা করা লাগবে, পাজেল হবেন না, মিলায় পড়বেন। আমি যেভাবে বলতেছি এইভাবে পড়বেন, নাহলে কনফিউজ হবেন না। So আমরা ক্লাসের শেষের দিকে চলে আসছি, খুব বেশি স্লাইড হয়তো নাই, আমরা লম্বা একটা ক্লাস ছিল। কনসিকুয়েন্স অফ ইনকনসিস্টেন্ট এন্ড আনরিলায়েবল রিস্ক অ্যাসেসমেন্ট। আমি যদি কত লস হবে ওটা যদি ঠিকভাবে অ্যাসেস না করি, তাহলে কি জিনিস হবে?
পোর ডিসিশন মেকিং হবে, আমি ডিসিশন ঠিকভাবে নিতে পারবো না, ইনক্রিজ ভালনারেবিলিটি, আমার কোম্পানি লসে পড়ে যাবে, রিসোর্স মিস অ্যালোকেশন হবে, আমি রিসোর্সগুলো মিস অ্যালোকেট করতে প্রপারলি অ্যালোকেট করতে পারবো না, রেপুটেশন ড্যামেজ হবে আমার, রেগুলেটরি পেনাল্টি পাবো আমি, ফাইন্যান্সিয়াল লস হয়ে যাবে আমার। মেজর রিস্ক এন্ড ক্যাটাগরাইজেশন ইন দ্য অর্গানাইজেশন, আমার রিস্ক মেজর রিস্ক আমরা জানি, এটা আমি মেজর রিস্ক গুলো কি কি একটা ব্যাংকের জন্য আমরা অলরেডি পড়ে আসছি, ক্রেডিট রিস্ক, মার্কেট রিস্ক, অপারেশন রিস্ক, লিকুইডিটি রিস্ক, রেগুলেটরি এবং কমপ্লায়েন্স রিস্ক, রেপুটেশনাল রিস্ক। আমি মেজর রিস্ক বলি, স্কোপ বলি, ঠিক আছে, এরিয়া বলি, রিস্কের এরিয়া বলি, যেভাবেই বলি না কেন এই জিনিসগুলোই আসবে। লাইকলিহুড রিস্ক, লাইকলিহুড আমার রিস্ক, লাইকলিহুড রিস্কটা কি? রিস্কটা হলো প্রবাবিলিটি যে কোনো ঘটনা ঘটার প্রবাবিলিটি, যে ঘটনা ঘটলে লস হবে, ঠিক আছে। কোনো ঘটনা ঘটার প্রবাবিলিটি ওইটা যে আমি মেজার করতেছি প্রবাবিলিটি, ওইটা ঘটনা ঘটার প্রবাবিলিটি মেজার করা হইলো, ওই ঘটনা ঘটার যে প্রবাবিলিটি ওইটা মেজার করা হলো আমার রিস্ক লাইকলিহুড। আমি আবার বলছি, রিস্কটা হলো যে প্রবাবিলিটি কোনো ঘটনা ঘটলে কত টাকা লস হবে ওইটার প্রবাবিলিটি, ঠিক আছে। কোনো ঘটনা, আমি সহজ করে বলি, কোনো ঘটনা ঘটলে কত লস হবে, ঠিক আছে, কত লস হবে, এটা হলো আমার রিস্ক। আর লাইকলিহুড কোনটা? প্রবাবিলিটি অফ স্পেসিফিক রিস্ক ইভেন্ট অকারিং অ্যান্ড ইম্প্যাক্টিং অবজেক্টিভ। আমার এই যে রিস্কটা হবে, এই রিস্ক যে হবে, রিস্ক যে অ্যারাইজ হবে, রিস্কটা যে অ্যারাইজ হবে ওইটার প্রবাবিলিটি, রিস্ক যে অ্যারাইজ হবে ওইটার প্রবাবিলিটি হলো আমার লাইকলিহুড। এর পারপাসটা কি? হেল্পস অর্গানাইজেশন অ্যাসেস এন্ড ম্যানেজ পটেনশিয়াল রিস্ক ইফেক্টিভলি। ডেসক্রাইবিং রিস্ক লাইকলিহুড উইথ এন অর্ডিনাল স্কেল। অর্ডিনাল আছে, কার্ডিনাল আছে, আমরা দুইটাই শিখবো, হ্যাঁ। আমার রিস্ক লাইকলিহুড, র্যাঙ্ক লাইকলিহুড অফ রিস্ক অকারিং অন স্কেল ফ্রম স্মলেস্ট টু লার্জেস্ট। অর্ডিনাল স্কেলের ডেফিনেশন হলো আমার, আমি র্যাঙ্ক করব, প্রথম কথা র্যাঙ্ক করব, কিছু ওয়ার্ড মনে রাখা লাগবে। আমি র্যাঙ্ক করব, স্মল থেকে লার্জেস্টে র্যাঙ্ক করব, এটা হলো আমার রিস্ক লাইকলিহুড উইথ এন অর্ডিনাল স্কেল। এটা সুবিধাটা কি? সিম্পল টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাপ্লাই, আমি সিম্পলি বুঝতে পারি। আমি যদি র্যাঙ্ক করি, আমি যদি র্যাঙ্কিং করি, ঠিক আছে, র্যাঙ্ক মানে কি? আমরা ছোটবেলায় খেলা দিতাম না, খেলা দেওয়ার পর ফার্স্ট যে হয়তো এখানে দাঁড়াইতো আইসা, সেকেন্ড যে হয়তো এখানে দাঁড়াইতো, ঠিক আছে, থার্ড যে হয়তো এই পাশে দাঁড়াইতো। তো এতে কি হইতো? আমরা কিন্তু এটা একটা র্যাঙ্কিং বলা যায়, এটা কিন্তু একটা স্কেল করতাম আমরা, যে ফার্স্ট হয়েছে খেলায় সে এখানে দাঁড়াইতো। তো রিস্কের ক্ষেত্রে আমি র্যাঙ্ক করব, ঠিক আছে, র্যাঙ্কিং করব। তো র্যাঙ্কিং হলে সুবিধা কি? সিম্পল টু আন্ডারস্ট্যান্ড, আমি শুরু সহজে বুঝতে পারি যে আমি যদি রিস্ক র্যাঙ্ক করি, যে এক নাম্বার রিস্ক এটা, ক্রেডিট রিস্ক আমার এক নাম্বার, দুই নাম্বার হলো অপারেশন রিস্ক, এটা হলো তিন নাম্বার হলো লিকুইডিটি রিস্ক। আমি যদি র্যাঙ্ক করি তাহলে আমি সহজে বুঝতে পারি। হেল্প ইন ডিসিশন মেকিং, আমার ডিসিশন মেকিং এ হেল্প করে, র্যাঙ্কিং রিস্ক বাই ম্যাগনিটিউড, ফেসিলিটেড ক্লিয়ার কমিউনিকেশন রিস্ক লেভেল, আমি রিস্ক লেভেল অনুযায়ী আমি ক্লিয়ারলি কমিউনিকেশন করা যায়। আমি যে র্যাঙ্কের কথা বলতেছি, র্যাঙ্কটা দুই ভাবে করতে পারি, নিউমেরিক্যাল র্যাঙ্কিং করতে পারি, ডেসক্রিপটিভ র্যাঙ্কিং করতে পারি। নিউমেরিক্যাল র্যাঙ্কিং মানে নাম্বার, আমরা সবাই জানি নিউমেরিক্যাল মানে নাম্বার, ঠিক আছে, যেটা কাউন্ট করা যায়, কাউন্ট অথবা নাম্বার। আমি কিন্তু খুব সহজ করে সহজ শব্দ বুঝাই দিচ্ছি, যে এক দুই, ঠিক আছে। তো আমার যদি ক্রেডিট রিস্কটা আমি 5 নাম্বার দিলাম, ক্রেডিট রিস্ক হলো আমি 5 নাম্বার দিলাম, অপারেশন রিস্কে 4 নাম্বার দিলাম, লিকুইডিটি রিস্কে 3 নাম্বার দিলাম, এভাবে নাম্বার দিয়ে যদি আমি বোঝার চেষ্টা করি, কি বুঝবো আমি? ক্রেডিট রিস্ক যেহেতু 5 নাম্বার পাইছে সে বেশি রিস্ক, এটা হলো বেশি রিস্ক, হ্যাঁ, বেশি রিস্কি। এটা মিডিয়াম, আর এটা কম। ডিসিশন ডেসক্রিপটিভ র্যাঙ্কিং হলো আমি কি হচ্ছে, আমার ডেসক্রিপটিভ র্যাঙ্কিং এ হচ্ছে আমি কি করতেছি, আমি বলতেছি যে না, আমি 5 4 3 না দিয়ে আমি কি বললাম, আমি র্যাঙ্কিং করলাম হলো আমার ক্রেডিট রিস্ক হলো আমার কি, আমার হাই, আমার অপারেশন রিস্ক হলো মিডিয়াম, আমার আর হলো লিকুইডিটি রিস্ক হলো আমার লো। এভাবে যদি আমি বলি হাই মিডিয়াম লো, এটাকে আমি বলতেছি ডেসক্রিপটিভ র্যাঙ্কিং। কারণ কোনো কনফিউশন? ইম্পর্টেন্স অফ রিস্ক অ্যাসেসমেন্ট, ইম্পর্টেন্স অফ অ্যাসেসিং রিস্ক লাইকলিহুড, এটা কেন গুরুত্বপূর্ণ, কেন এটা? এটা প্রায়োরিটাইজ করে, আমি প্রায়োরিটাইজ করে একটু আগে বুঝাইছি তাই না, কিভাবে প্রায়োরিটাইজ করে। আমি যদি কেটিক্সিতে 5 নাম্বারে আসছে, সো এটাকে আমি ফার্স্ট প্রায়োরিটি দিব, সো এটা আমাকে প্রায়োরিটাইজেশন হেল্প করে, রিসোর্স অ্যালোকেশন হেল্প করে, আমি তার মানে কেটিক্সে বেশি রিসোর্স অ্যালোকেট করব। ইনফরমেশন ডিসিশন মেকিং এ, ইনফর্ম ডিসিশন মেকিং এ হেল্প করে, আমি বুঝতেছি এটা বেশি রিস্কি, সো আমি ইনফর্ম। অর্গানাইজেশনাল প্রসিডিউর প্রিপেয়ারনেসে হেল্প করে, আমি প্রিপেয়ার থাকবো ক্রেডিট রিস্ককে বেশি মিটিগেট করার জন্য। প্রোয়েক্টিভ রিস্ক ম্যানেজমেন্ট, আমি প্রোয়েক্টিভ থাকবো, আগে থেকে আমি ব্যবস্থা নিব রিস্ক মিনিমাইজ করার জন্য।
তারপর টেইলরড মিটিগেশন স্ট্র্যাটেজি নিব আমি। টেইলরড মানে কি, টেইলররা কি করে, আপনি একটা শার্টের পিস দিয়েছেন তাই না, এটাকে বানায় আপনাকে শার্ট বানায় দিচ্ছে, সে শার্ট বানায় দিচ্ছে। তো টেইলররা কি করে, শার্ট বানায়। সো আপনিও রিস্ককে টেইলরিং করবেন আপনার মতো করে, আপনি সাজায় নিবেন আর কি, ঠিক আছে। কোনটা আপনি আগে মিনিমাইজ করবেন। লস এন্ড ড্যামেজ ইম্প্যাক্ট স্কেল, আপনার 5 ক্যাটাস্ট্রফিক, আমি রেটিং যদি 5 দিই, কেট্রিক্সটা আমি রেটিং যদি 5 দিই, তার মানে ক্যাটাস্ট্রফিক, সিভিয়ারলি এফেক্ট করবে আমার ব্যবসায়ীকে। যেহেতু আমার 40,000 কোটি টাকার ভিতরে আমার 35,000 কোটি টাকাই আমার লোন, সো এটা আমাকে সিভিয়ারলি এফেক্ট করে। আমি যদি ধরেন অপারেশনকে আমি 4 নাম্বার দেই মেজর, এটাও আমি এফেক্ট করবে, অত এফেক্ট করবে না। 3 নম্বরে মডারেট, মাইনর, নেগলিজিবল, মানে আমি না চিন্তা করলে হয়। এভাবে আমি র্যাঙ্কিং করতে পারি। আন্ডারস্ট্যান্ডিং কি রিস্ক ইন্ডিকেটর, কি রিস্ক ইন্ডিকেটর নাম থেকে বোঝা যাচ্ছে কি রিস্ক ইন্ডিকেটর। আমি ইন্ডিকেটর মানে কি, ইন্ডিকেশন, আমরা জানি না টাইটানিক, টাইটানিক কি হয়েছিল বলেন তো। টাইটানিক কিন্তু যে ক্যাপ্টেন ছিল সে কিন্তু দেখছে দূরে কি যেন একটু আইসবার্গ দেখা যায়, হ্যাঁ, আইসবার্গ দেখা যায়। নিচে বিশাল, উপরে একটু দেখা গেছে, নিচে তো বিশাল ছিল, বিশাল ছিল, তাই না। তো সে কিন্তু একটা ইন্ডিকেশন পাইছিল, বাট সে একটু বুঝতে পারতেছিল না আসলে এটা কত বড়, এটা বুঝতে পারতেছিল না। তো রিস্কের ক্ষেত্রে কিন্তু আপনি ইন্ডিকেশন পান। আজকে সালমান আল রহমান অথবা অ্যাসালম গ্রুপ যে ডিফল্ট হবে, আমরা কিন্তু ইন্ডিকেশন পাইছি, ওটা অবশ্য আইসবার্গের নিচেটাও দেখতে পারছি, সরি। তো ইন্ডিকেশন কিন্তু পাওয়া যায়, হ্যাঁ, ইন্ডিকেশন পাওয়া যায়। সো আন্ডারস্ট্যান্ডিং দ্য কি রিস্ক ইন্ডিকেটর, আমি কিছু জিনিস দেখে বুঝতে পারি যে আমার রিস্কটা অ্যারাইজ হইতে পারে, ঠিক আছে, কিছু মেট্রিক্স ওয়ার্নিং সাইন পাই আমি, ওইটাকে মানে কি রিস্ক ইন্ডিকেটর। এটা পারপাসটা কি, কেন আমি কি রিস্ক ইন্ডিকেটর আমি অ্যানালাইসিস করে থাকি, বোঝার চেষ্টা করে থাকি। কারণ প্রোয়েক্টিভ আইডেন্টিফাই এন্ড রেসপন্স দ্য ইমার্জিং রিস্ক, আমি প্রোয়েক্টিভলি আগে থেকে ব্যবস্থা নিতে পারি। টাইটানিং এর ওই ক্যাপ্টেন যদি বুঝতো, আগে থেকে যদি ধারণা করতে পারতো যে নিচেও থাকতে পারে, তাইলে কিন্তু সে আগে থেকে স্লো করে ফেলতো, কিন্তু সে জাহাজটা স্লো করে নাই, যার কারণে কিন্তু জাহাজটা ধাক্কা খেয়ে বেনিশ হয়ে গেছে। সো আমরাও যদি লোন দেওয়ার ক্ষেত্রে অথবা কাস্টমারকে আর্লি যদি পাই, সে দুইটা ইনস্টলমেন্ট দেয় নাই, তাকে যদি আমি প্রপার ট্রিটমেন্ট করি, তাহলে কিন্তু ওই থেকে বেরিয়ে আসতে পারবো। বাট যদি ট্রিটমেন্ট না করি, তাহলে ওইটা পুরো ডিফল্ট হয়ে যাবে। এক্সাম্পল কি হতে পারে, নাম্বার অফ, আমি অনেকগুলো এক্সাম্পল দিয়ে ফেলছি অলরেডি। নাম্বার অফ সিকিউরিটি ব্রিচ এন্ড ফেল টু লগ ইন অ্যাটেম্প্ট, এটা আইটির ক্ষেত্রে, এটা আইটির ক্ষেত্রে একটা এক্সাম্পল দিছে, যে আমার যা সফটওয়্যারটা আছে, অনেকে সিকিউরিটি ব্রিচ করার চেষ্টা করছে, 2বার চেষ্টা করছে, 3বার চেষ্টা করছে, যত বেশি চেষ্টা করবে তার মানে ব্রিচ হওয়ার চান্স বেশি। সেই ছিল আমার আন্ডারস্ট্যান্ডিং কি রিস্ক ইন্ডিকেটর। রিস্ক রেজিস্টার, যেখানে লেখা থাকে ওইটা হলো রিস্ক রেজিস্টার। এটা হলো স্ট্রাকচার ডকুমেন্ট, যেখানে আমার রেকর্ড থাকে রিস্ক গুলা। কম্পোনেন্ট গুলা কি, ডেসক্রিপশন অফ রিস্ক, এখানে ডিটেলে বলা থাকে রিস্ক গুলা। শুধু রিস্ক কি কি রিস্ক এটা বলা থাকে না, 1 নম্বর হলো কি রিস্ক এটা বলা থাকে, এটার ইম্প্যাক্টও বলা থাকে, ইম্প্যাক্টও বলা থাকে, এটা ঘটলে আমার কি ইম্প্যাক্ট পড়তে পারে। রেসপন্স স্ট্র্যাটেজি এন্ড রিস্ক ওনার, এটা যদি ঘটে আমি কি রেসপন্স করব, আরেকটা হলো ওনার কি, রিস্ক ওনার। ওই যে বলছিলাম এইচওবি, এইচওবি হলো ওই লোন দিলে তা সে লায়াবল থাকবে, রিস্ক ওনার এইচওবি হবে। কারেন্ট স্ট্যাটাস অফ ইচ রিস্ক, পারপাসটা কি, সেন্ট্রালাইজ ভিউ, এনহ্যান্স কন্টিনিউয়াস মনিটরিং। তো এই হলো আমার রিস্ক রেজিস্টারের পার্ট। আমরা চলে যাচ্ছি পরবর্তী পরে। সো রিস্ক রেজিস্টার একটু দেখার সুযোগ দিচ্ছি আপনাদেরকে। এখানে অনেক কথা আছে, আমার এখানে ডেফিনিশন আছে, কম্পোনেন্ট আছে, পারপাস আছে, জিনিসগুলো একদমই কঠিন না, আমি খুব সহজ করে বলে দিচ্ছি। যদিও ক্লাসটা একটু লম্বা ক্লাস, আপনার হয়তো ব্রেনে আটকাচ্ছে না, বাট আপনি শিওর থাকেন, আপনার রেকর্ডেড ক্লাস শুনলে আপনি ক্লিয়ার হয়ে যাবে। তো রিস্ক রেজিস্টারের কথা আমরা বলছি, এটা লিখিত থাকে, অনেক কিছু লেখা থাকে। সো এটা কম্পোনেন্ট গুলা কি কি, এটা এখানে ডেটা থাকে, আমি আইডেন্টিফিকেশন করি, টার্গেট করি, কমপ্লিশন ডেটা থাকে, আমার এখানে ডেটা থাকে, আমার ডেটাগুলো কি থাকে, ডেটা থাকে আমার কেড রিস্ক গুলা কি কি, মার্কেট রিস্ক গুলা কি কি, অপারেশন রিস্ক গুলা কি কি, এখানে কিভাবে মিটিগেট করব, আগের বার কিভাবে মিটিগেট করছি। তারপর রিস্ক নাম্বার থাকে, এস এন ইউনিক আইডেন্টিফিকেশন অফ এন্ড ফর ট্রেকিং, আমি এখানে নাম্বার দিই রিস্ক আইডেন্টিফাই করার জন্য। রিস্ক ডেসক্রিপশন দিই, আমি ডিটেলে বলে থাকি, এক্সিস্টিং কন্ট্রোল করে থাকি, কনসিকুয়েন্স করে থাকি, লাইকলিহুড করে থাকি। ওভারঅল রিস্ক স্কোর করে থাকি, যে আমাকে রিস্ক স্কোর বেশি না মার্কেট রিস্ক স্কোর বেশি, রিস্ক র্যাঙ্কিং করে থাকি, ট্রিগার করে থাকি, আইডেন্টিফাই আর্লি ওয়ার্নিং সাইন আমি সেট করে থাকি, এখানে লিখিত থাকে, তো রেজিস্টারে তো সবকিছু লেখা থাকে তাই না। তো এখানে ট্রিগারও লেখা থাকে, আর্লি ওয়ার্নিং সাইন গুলো লেখা থাকে, কি কি দেখলে আমি বুঝবো যে আমি রিস্কে পড়তে যাচ্ছি। ম্যানেজমেন্ট অ্যাকশন থাকে, রিস্ক হইলে আমি কি অ্যাকশন নিব, রিস্ক ওনার থাকে, তার মানে রেজিস্টারে সবকিছু লেখা থাকে, কি কি লেখা থাকে, আমার কি কি রিস্ক আছে, আমি যদি ইন ডিটেলে বলি কি কি রিস্ক আছে, আমার কি কি রিস্ক আছে, কি কি রিস্ক আসলে কি করব ওইটাও লেখা থাকে, ঠিক আছে। কে করবে ওইটাও লেখা থাকে, কে করবে ওইটাও লেখা থাকে।
রিস্ক রেটিং ইন ব্যাংক, রিস্ক রেটিং আমি মানে স্কোর করা, এটা আমরা পড়ে আসছি, র্যাঙ্কিং পড়ে আসছিলাম তাই না, আগের বার র্যাঙ্কিং পড়ছি, ঠিক আছে, অর্ডিনাল স্কেলে পড়ছি, অর্ডিনাল স্কেলে পড়ছিলাম, রাইট, মনে পড়ে, মাত্রই পড়ছিলাম। আর এখানে আমি রেটিং পড়তেছি, রেটিং দেওয়া, অ্যাসাইনিং স্কোর টু কোয়ান্টিফাই রিস্ক লেভেল অ্যাসোসিয়েট উইথ অ্যাসেট, কাস্টমার এবং অ্যাক্টিভিটি। তো রিস্ক রেটিং এর সাথে স্কোরের, সরি, ওই যে আমি যে ইয়া করছিলাম ওইটা মিল আছে অনেকটা, So, অনেকটাই কাছাকাছি, স্কেল করছিলাম যেটা, রেটিং এর সাথে স্কেলের একটা মিল আছে। প্রসেস কম্পোনেন্ট অ্যানালাইজ দ্য ক্রেডিট ওয়ার্দিনেস, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং পাস্ট পারফরমেন্স, এটা হলো ক্রেডিট রিস্কের ক্ষেত্রে আমি করে থাকি। ক্যাটাগরাইজেশন ইনটু রিস্ক গ্রেড এন্ড ক্লাসেস, পারপাসটা কি, কেন করে থাকি আমি রিস্ক রেটিংটা, রেটিং করলে সুবিধা কি, ইনফর্ম ডিসিশন, আমি আমি বুঝতে পারি কার রেটিং কত, কে ডিফল্ট হওয়ার চান্স বেশি কত, সেইগুলা। সিগনিফিকেন্স কেন গুরুত্বপূর্ণ, এখানে একটা জিনিস আপনি মনে রাখেন, রিস্ক ম্যানেজমেন্টের জন্য কেন গুরুত্বপূর্ণ, যে কথা আমরা রিস্ক রেটিং করতেছি, রিস্ক স্কেল করতেছি, এগুলো কেন করতেছি, সবকিছু রিস্ক ম্যানেজমেন্টের জন্যই করতেছি তাই না, রিস্কটাকে মিনিমাইজ করার জন্য করতেছি। সো এই কারণে এই সিগনিফিকেন্স ইম্পর্টেন্সে ওই কথাগুলো আসে। টাইপ অফ রিস্ক রেটিং ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, রিস্ক রেটিং এর টাইপস গুলা কি কি, আমি লো রিস্ক, মিডিয়াম রিস্ক, হাই রিস্ক। রেটিং করি কিভাবে, রেটিং করব কিসে, অন দা, একটু সুন্দর করে লিখি, হ্যাঁ, রেটিং করব কিভাবে, অন দা বেসিস অফ লস লেভেল, আমি সহজ করে বললাম, হ্যাঁ, লস লেভেল। তো ল রিস্ক আমি রেটিং করতেছি, ল রিস্ক যেগুলো, যে রিস্ক গুলো হইলে আমার রিস্ক লস কম হবে, মিডিয়াম রিস্ক যেগুলো হইলে মোটামুটি লস হবে, হাই রিস্ক যেগুলো হইলে আমার বেশি লস হবে, ঠিক আছে, মূল কথা। অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ অফ রিস্ক রেটিং, অ্যাডভান্টেজ কি, আমার রিস্ক মিটিগেশনে হেল্প করে, আমার প্রসেস ইমপ্রুভমেন্টে হেল্প করে। অসুবিধা কি, অ্যাজাম্পশন রিস্ক, আমি কিন্তু এই যে রেটিং করতেছি, রেটিং করতেছি অন দ্য বেসিস অফ অ্যাজাম্পশন তাই না, তো এটা আমার অ্যাজাম্পশন ভুলও হইতে পারে, অনেক সময় অ্যাজাম্পশন ভুল হইতে পারে, ভুল হইলে আমার জন্য সমস্যা। এটা কমপ্লেক্স একটা প্রসেস, খুব সহজ না, রেটিং করা খুব সহজ না, আপনি রেটিং কাকে ভালো নাম্বার দিবেন, কাকে খারাপ নাম্বার দিবেন, এটা করা খুব টাফ, খুব ইজি না। আরেকটা সহজ কথা বলি, আপনি অ্যাডভান্টেজে ভালো ভালো কথাগুলো বলবেন, অ্যাডভান্টেজে ওই 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 অ্যাডভান্টেজে ওই জিনিসটার ভালো কথাগুলো বলবেন, আর ডিসঅ্যাডভান্টেজে খারাপ খারাপ কথাগুলো বলবেন, খারাপ সাইডটা বলবেন আর কি, তাইলেই আপনি কিন্তু অ্যান্সার হয়ে গেল। রোল অফ বাংলাদেশ ব্যাংক ইন কন্ট্রোলিং ব্যাংকিং রিস্ক, বাংলাদেশ ব্যাংক কি রোল প্লে করে এটা আমরা সবাই জানি, খুব সহজ একটা পড়া, সে রুল সেট করে, বাংলাদেশ ব্যাংক অনেক গাইডলাইন দেয় তাই না, মনিটর করে, সে রিপোর্ট চায়, টাইম টু টাইম রিপোর্ট চায়, গাইডেন্স দেয়, এনফোর্সমেন্ট করে, সে রুলস শুধু ইন্ট্রোডিউস করে না, এগুলো ঠিকভাবে মানতেছে কিনা ব্যাংকগুলা, এগুলা সে এনফোর্সমেন্ট করে থাকে। হোয়াট ইজ রিস্ক ডাইভার্সিফিকেশন, রিস্কটা কিভাবে ডাইভার্সিফাই করতে পারি, এটা আমরা আগে অলরেডি পড়ে আসছি তাই না, আমি 100 টাকা লোন দিব, 100 টাকা একজনকে না দিয়ে আমি কি করলাম, 10 জন কাস্টমারকে দিলাম, অথবা আমি আর এমজিতে না দিয়ে বিভিন্ন সেক্টরে দিলাম। তাহলে ডেফিনেশনে বইয়ের ভাষায় কি বলছে, ট্রেডিং দ্য ইনভেস্টর অর লোন অ্যাক্রস মাল্টিপল অ্যাসেট বড়ুয়ার মিনিমাইজিং দ্য রিস্ক, আমি যখন মাল্টিপল অ্যাসেটে রাখি অথবা বড়ুয়ারকে দেই অনেক, ওইটা আমার রিস্ক মিনিমাইজ হয়। অ্যাসেট কি হইতে পারে, অ্যাসেট হইতে পারে আমি লোন দিলাম, আমি শেয়ার কিনলাম, আমি বন্ড কিনলাম, তাহলে অ্যাসেট, এগুলো সবগুলোই তো অ্যাসেট ব্যাংকের জন্য তাই না, লোনটাও তার জন্য অ্যাসেট, শেয়ারটাও তার জন্য অ্যাসেট, বন্ডও তার জন্য অ্যাসেট, সো আমি মাল্টিপল অ্যাসেটে রাখবো, তাহলে রিস্ক মিনিমাইজ হবে। আর আমি একজন বড়ুয়ারকে না দিয়ে বিভিন্ন বড়ুয়ারকে দিব, এটা হলো হোয়াট ইজ রিস্ক ডাইভার্সিফিকেশন। বেনিফিট অফ রিস্ক ডাইভার্সিফিকেশন, বেনিফিট গুলা কি কি, এটা রিস্ক রিডিউস করে, আমার আমার রিস্ক কমায়, স্টেডি রিটার্ন দেয় আমাকে, আমি যদি শুধু শেয়ারে, শুধু যদি লোন দেই, লোন, সব লোন যদি এনপিএল হয়ে যায়, আমার রিটার্ন নাই, বাট আমি যদি শেয়ার ইনভেস্ট করি আমি ডিভিডেন্ড পাচ্ছি। প্রিজার্ভ ক্যাপিটাল, আমার ক্যাপিটাল প্রিজার্ভ করতে শেষ করে হেল্প করে, এনহ্যান্স লং টার্ম গ্রোথ। সিস্টেমেটিক রিস্ক হোয়াই ক্যানট মিটিগেট, আমি সিস্টেমেটিক রিস্ক কেন মিটিগেট করতে পারি না, সিস্টেমেটিক রিস্কটা কি, আমার সিস্টেমেটিক রিস্কটা হলো আমার ইকোনমিক রিস্ক, ইকোনমিক রিস্ক অথবা ম্যাক্রো রিস্ক গুলা, যেগুলো আমার হাতে নাই। আমি কি করতেছি, লোন দিচ্ছি, লোন দেওয়ার ক্ষেত্রে আমি কি করতেছি, ক্রেডিট অর্ডিনেন্স দেখতেছি কাস্টমারের, তার সিআইবি দেখতেছি, তার অনেক কিছু দেখতেছি, বাট ম্যাক্রো লেভেলে পুরো দেশ যদি পানি নিচে তলা যায়, ধরেন ঘূর্ণিঝড় হলো, কক্সবাজার পুরোটা তলায় গেল, ওইটা তো আমি মিনিমাইজ করতে পারবো না, সো ওইটাকে আমি সিস্টেমেটিক রিস্ক বলতেছি। এটা মিটিগেট করা যায় না, ডাইভার্সিফিকেশন করেও মিটিগেট করা যায় না।
মার্কেট ওয়াইড ইম্প্যাক্ট এই কারণে করা যায় না, আনঅ্যাভয়েডেবল রিস্ক, এটা অ্যাভয়েড করা যায় না, ম্যানেজমেন্ট ওভার অ্যাভয়েডেন্স। ঠিক আছে, তো এই ছিল আজকে ক্লাস। আজকের ক্লাসটা একটু লম্বা ছিল। সো যদি আমরা ম্যাথটা সরাই ফেলছি, 3টা ক্লাসে নিব, তারপরও লম্বা। লম্বা হওয়ার 2টা কারণ, একটা হলো আমি ডিটেলে কথা বলার চেষ্টা করছি, আরেকটা কারণ হলো আমি আসলে সবগুলো নিয়ে আসছি, কোনো কিছু বাদ দেই না, যাতে আপনি ক্লাস পড়লেই পরীক্ষায় পাশ করতে পারেন, ওই কারণে আমি সবগুলো কোশ্চেন নিয়ে আসছি। সো এটা এটা একটা ভালো জিনিস, আপনার প্রিপারেশনটা ক্লাসেই হয়ে যাবে, একটু জাস্ট মনোযোগটা ধরে রাখা লাগবে। আমার দিক থেকে আমি এনার্জেটিক, আমি খুব এনজয় করি ক্লাসগুলো করতে। সো আপনাদের দিক থেকে একটু এনার্জেটিক হবেন, একটু মনোযোগী হবেন, তাইলে ক্লাসটা সুন্দরভাবে করা সম্ভব। সো অলরেডি আমাদের 12টা 13 বাজে, আমরা বেশিক্ষণ থাকবো না, আমি ক্লাসটা শেষ করার আগে একটু দ্রুত যাচ্ছি আমি ক্লাসে কি কি পড়াইছি আজকে। আমি আজকে ক্লাসে ইন্ট্রোডাক্টরি রিস্ক ম্যানেজমেন্টের বেসিক জিনিসগুলো আলোচনা করছি, এখানে রিস্ক ম্যানেজমেন্টের ডেফিনিশন পড়ছি। ঠিক আছে, রিস্কের ডেফিনেশন পড়ছি, রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছি, স্কোপ পড়ছি, কনসেপ্ট পড়ছি, তাই না? আপনাদের মনে পড়ে কিনা, আমার কিন্তু সবগুলো মনে আছে। আমার স্কোপ কি, রিস্ক ম্যানেজমেন্টের স্কোপ গুলা কি কি, ক্রেডিট রিস্ক, মার্কেট রিস্ক, অপারেশনাল রিস্ক, স্ট্র্যাটেজি রিস্ক, লিকুইডিটি রিস্ক, সবই রিস্ক ম্যানেজমেন্টের স্কোপ। রিস্ক ম্যানেজমেন্ট, এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলছি, আমরা রিস্ক কালচার নিয়ে কথা বলছি, যেটা লং টাইম ধরে বিল্ড আপ হয়। রিস্ক স্ট্র্যাটেজি নিয়ে কথা বলছি, রিস্ক অ্যাপারেট নিয়ে কথা বলছি, যে অ্যাপারেটে আমি 2টা শব্দ মনে রাখছি, আমার রিস্ক এবিলিটি এবং উইলিংনেস। আমার টলারেন্স নিয়ে কথা বলছি, রিস্ক অ্যাসেসমেন্ট নিয়ে কথা বলছি, ট্রিটমেন্ট নিয়ে কথা বলছি। ট্রিটমেন্ট কি দিব, আমি অ্যাভয়েড করব অথবা আমি কি করব, ডাইভার্সিফাই করব, এভাবে আমি আমি ট্রিটমেন্ট দিব। রিস্ক গভর্নেন্স নিয়ে কথা বলছি, ইনহারেন্ট রিস্ক নিয়ে কথা বলছি, রেসিডুয়াল রিস্ক নিয়ে কথা বলছি। আজকে ক্লাসে সেকেন্ড চ্যাপ্টারে আমরা রিস্ক আইডেন্টিফিকেশন অ্যাসেসমেন্ট নিয়ে কথা বলছি। এখানে আমরা ফাইন্যান্সিয়াল রিস্ক নিয়ে কথা বলছি, রিস্ক রেজিস্টার নিয়ে কথা বলছি, লাস্টের দিকে রিস্ক রেটিং নিয়ে কথা বলছি। প্রত্যেকটা টার্ম একটার সাথে একটা মিলে যায়, বাট আমরা চেষ্টা করছি যাতে না মিলে। সো আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল আমরা যাতে সুন্দরভাবে সবকিছু করতে পারি। সো এটা আমাদের ফার্স্ট ক্লাস ছিল রিস্ক ম্যানেজমেন্টের। সো ফার্স্ট ক্লাসটা আমরা আশা করি আমি খুব সুন্দরভাবে চেষ্টা করছি বুঝাই দেওয়ার জন্য। আমি কিন্তু প্রচুর স্টাডি করি, সত্যি কথা। যেমন আমি আজকে 10টা 1-এ জয়েন করছি ক্লাসে, তখন আমি পড়তেছিলাম, আমার কাছে মনে হচ্ছে যদি আমি আরেকটু সময় পাইতাম, আরেকটু ভালো করে স্টাডি করে আপনাদেরকে আরেকটু সুন্দরভাবে পড়াইতে পারতাম। যদিও আমি এটা আমার 6th টাইম, মানে 6বারের মতো আমি আপনাদের ক্লাস নিচ্ছি। যতবারই আমি ক্লাস নিই প্রতিবার আমি খুব থ্রিলিং ফিল করি। আমার কাছে প্রত্যেকটা জিনিস আমার নতুন করে দেখা দেয়, আমি প্রত্যেকটা জিনিস আবার টু দা পয়েন্টে পড়ার চেষ্টা করি, আমি কি পয়েন্টগুলো বের করার চেষ্টা করি, আমি আমি একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি, একটু ডিপে ঢোকার চেষ্টা করি যে কোন কথাটা বললে জিনিসটা আপনার মনে থাকবে। সো এই টেকনিকগুলো আমি রিভিল করি ভিতর থেকে, যেগুলো আসলে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি বের করি নাই, এত সহজ করে মনে রাখিনি যতটুকু এখন করতেছি আর কি। সো এই ছিল আজকের ক্লাস। যারা রেকর্ডিং শুনতেছেন তাদের জন্য আমি ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।